মথুরা ও বৃন্দাবন আমাদের দেশের এই দুই প্রাচীন ধর্মীয় স্থানের মাহাত্ম্য শুধুমাত্র 3টি বা 4টি ভিডিওর মাধ্যমে তুলে ধরা সত্যিই অসম্ভব। হাজার হাজার মানুষের মধ্যে দীর্ঘকাল ধরে বয়ে চলা এক অপূর্ব প্রেমময় ভাবধারাকে কিভাবে সকলের মাঝে তুলে ধরা যায় তা সত্যিই আমার কাছে অজানা। বৃন্দাবনের সাথে আমাদের বাংলার কিন্তু ওতপ্রোতভাবে যোগ রয়েছে। বাংলার সাহিত্যে, বাংলার সঙ্গীতে, বাংলার শিল্পকলায় মথুরা এবং বৃন্দাবন তার যে ঐতিহ্য, তার যে কৃষ্টি, সেটা ওতপ্রোতভাবে জড়িত এবং এর শুরু হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালের থেকে। এর আগের দুটি পর্ব ধরে এই ব্রজভূমির বিভিন্ন লীলা কাহিনীর বর্ণনা, বিভিন্ন পদ, বিভিন্ন গল্পকথা ও স্থানীয় মানুষদের বিভিন্ন আচার আচরণের মাধ্যমে খুব সামান্য হলেও এই স্থানের মাহাত্ম্য তুলে ধরার চেষ্টা করেছি। উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে ভুল ত্রুটি মার্জনা করবেন। মথুরা এবং বৃন্দাবনকে কেন্দ্র করে এই যে বিরাট যে লীলাভূমি শ্রীকৃষ্ণের, তা দর্শন করা একটি অবশ্য পুণ্য কর্মের মধ্যে পড়ে। এখানে এসে কি দেখলাম সেটা বড় কথা নয়, এই স্থানের মাহাত্ম্যকে অনুভব করাই মথুরা বৃন্দাবন ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য। বৃন্দাবনে এসে আমি যে হোটেলটিতে উঠেছি, হোটেলটির নাম হলো হোটেল বসেরা বৃন্দাবন। হোটেলটির ঘরগুলি বেশ ভালো, বেশ বড় ঘর এবং ঘরের ভেতরে যা যা ইকুইপমেন্টস থাকার সেগুলো সবই আছে, পর্যাপ্ত পরিমাণে সমস্ত কিছু রয়েছে এবং ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাথরুমের কন্ডিশনও বেশ ভালো, বাথরুমটাও বেশ বড়। সব থেকে বড় কথা যে হোটেলটার পজিশন, আমি কিন্তু এই হোটেলটা নিয়েছি হচ্ছে হোটেলটার পজিশন দেখে। এই হোটেলের পজিশনটা এমন জায়গায় যে এখান থেকে বাঁকেবিহারী মন্দির হচ্ছে একই রাস্তাতে পড়ে, মাত্র 1/2 কিলোমিটার মতন দূরত্ব, আর এইদিকে প্রেম মন্দির বা ইস্কন মন্দির এগুলোই 1 কিলোমিটার মতন দূরত্ব, মানে পুরোটাই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। কাজে এই হোটেলের পজিশনটা খুব ভালো। কিন্তু আমি এই যে এখন বৃন্দাবনে এসেছি, এখন হচ্ছে 25শে ডিসেম্বরের উইক। এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই সময় তো সব জায়গায় হোটেলের রেট প্রায় বলতে গেলে ডবল হয়ে থাকে। আমি যে ঘরটাতে রয়েছি এই ঘরটা নিয়েছে হচ্ছে 2400 টাকা উইথ জিএসটি, এর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। আর আমি জানি যে অন্য সময় যদি আমি এই হোটেলে আসতাম তাহলে এই ঘরটাই হয়তো আমি 2000 টাকায় পেতাম বা তার থেকে কমেও পেতে পারতাম, কিন্তু এখন বৃন্দাবনের সব হোটেলেরই রেট প্রচণ্ড বেশি এবং আমি তো বেশ কয়েকটা হোটেলে গেছিলাম, সেখানে আমি জায়গা পর্যন্ত পাইনি, মানে এত ভিড় এখন বৃন্দাবনে। কাজেই এই হোটেলটি আমি বলতে পারি যে আপনি যদি আসেন এই হোটেলটিকে আপনি অবশ্যই নির্বাচন করতে পারেন, কারণ হোটেলটির পজিশন সব দিক থেকে ভালো এবং হোটেল থেকে বেরোলেই আপনি টোটো বলুন, অটো বলুন, সমস্ত কিছু অতি সহজেই পেয়ে যাবেন। এখন আমরা যাচ্ছি বাঁকেবিহারীর মন্দির দর্শন করতে, কিন্তু বৃন্দাবনে প্রায় সব জায়গাতেই ভীষণ হনুমানের উপদ্রব এবং বিশেষ করে এই বাঁকেবিহারীর রাস্তাটাতে হনুমানের উপদ্রব বড় বিচিত্র। সেটা হচ্ছে এখানকার হনুমানের অভ্যেস হচ্ছে যে এসে আপনার থেকে চশমাটা খুলে নেবে। আমি যার জন্য চশমাটাকে খুলে হাতে নিয়েছি, এখানকার লোকজন সবাই বলল যে চশমা আপনি খুলে নিন। এরা চশমা নিয়ে এদিক সেদিকে চলে যায়, আর তখন আর যদি আপনি আবার একটা ফ্রুটি দেন, সেই ফ্রুটি দিলে আবার নাকি চশমা ফেরত দিয়ে দেয়। এইরকম অদ্ভুত অভিজ্ঞতা আমার কোনো জায়গাতে হয়নি। আমরা এখন রয়েছি বাঁকেবিহারীজির মন্দিরের সামনে। এটি বৃন্দাবনের অত্যন্ত বিখ্যাত একটি মন্দির এবং বাঁকেবিহারীজিকে দর্শন করে বৃন্দাবনের অন্যান্য সমস্ত মন্দির দর্শন করা পুণ্যকর্ম হিসেবে বিবেচিত হয়।
এই বাঁকে বিহারীজির ভেতরে যে বিগ্রহটি রয়েছে, এই বিগ্রহটি স্বামী হরিদাস পার্শ্ববর্তী নিধিবন অঞ্চল থেকে আবিষ্কার করেন এবং এই মন্দিরটি নির্মাণ করা হয় 1862 সালে। মন্দিরের ভেতরে প্রবেশের জন্য অনেকগুলি গেট রয়েছে। মন্দিরের ভেতরে কোনো ধরনের মোবাইল, কোনো ধরনের ফটোগ্রাফি, কোনো ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নয়। এবং এই যে মন্দির, শীতকালে সকাল 9:15 থেকে দর্শন শুরু হয় এবং গ্রীষ্মকালে 8:30 থেকে দর্শন শুরু হয়, আর 1টার সময় মন্দিরের দর্শন বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলায় 4:30 থেকে মন্দিরের দর্শন শুরু হয়, সেটা চলে রাত্রি 8টা পর্যন্ত। কিন্তু অসম্ভব ধাক্কাধাক্কি হয়, অসম্ভব ভিড়, মানে আমি বলে বোঝাতে পারবো না যে বাঁকে বিহারীজি মন্দিরে প্রবেশের রাস্তা এবং পুরো যে করিডরটা, তাতে কি অসম্ভব ভিড়, প্রচণ্ড ভিড়। আমরা মন্দিরে প্রবেশ করছি, যতটুকু সম্ভব আপনাদের আমরা নিশ্চয়ই দেখাবো। नजर ना लग जाए इसलिए बार बार पुजारी पर्दा लगाते रहते हैं। एक सेवा का ही रूप है ठाकुर जी और ठाकुर जी के नित्य प्रति दर्शन होते हैं। 3 आरती होती है ठाकुर जी की, श्रृंगार आरती, राजभोग आरती और शयनभोग आरती। ये 3 ही आरती होती है। और मंदिरों में आपने देखा होगा मंगला आरती होती है, हमारे ठाकुर जी की मंगला आरती नहीं होती है। बांके बिहारी लाल की जय। অসম্ভব ভালো দর্শন করলাম, মহারাজের সাথে যোগাযোগ করলাম, উনি ভীষণভাবে সাহায্য করলেন। এই ভিড়ের মধ্যেও এত ভালো দর্শন করলাম, মানে সত্যিই মন ভরে গেল। বাঁকে বিহারীজিকে দর্শন করে এখন আমরা যাচ্ছি মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। তবে বৃন্দাবনের এই যে গলিপথ, অসংখ্য গলিপথ, আর তাতে এখন প্রচুর মানুষের ভিড়। আপনাকে একটু সাবধানেই চলতে হবে, কেননা এত ভিড়ের মধ্যে আমি তো বেশ কয়েক জায়গাতে দেখলাম, অনেকেই বললেন কারোর পার্স হারিয়ে গেছে, কারোর মোবাইল ছিনিয়ে নিয়ে চলে গেছে, কারোর গলার চেন টেনে নিয়ে চলে গেছে। এইসব সমস্যাগুলোও কিন্তু রয়েছে। মানে তীর্থস্থানের সাথে সাথে এই ধরনের পুণ্যকর্মও এখানে অনেকেই করে থাকেন। এখন আমরা রয়েছি শ্রী মদনমোহন মন্দিরে। এই মন্দিরটি বৃন্দাবনের অত্যন্ত প্রাচীন একটি মন্দির এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে এই মন্দিরটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। শ্রী চৈতন্য মহাপ্রভু 1515 খ্রিস্টাব্দে বৃন্দাবনে আসেন শ্রীকৃষ্ণের বিভিন্ন বাল্যকালের যে লীলাক্ষেত্রগুলি, সেই লীলার স্থানগুলিকে খুঁজে বের করতে। এবং এখানে এসে শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুকে সহায়তা করেছিলেন তার বাল্যকালের এই লীলার স্থানগুলিকে খুঁজে বের করতে। এখানে যে কালীয় দমন ঘাট আছে, সেই কালীয় দমন ঘাটের কাছেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি মুলতানের রাজা কাপুর রামদাস তিনি নির্মাণ করেছিলেন। কিন্তু এই মন্দিরের ভেতরে মদনমোহনের যে বিগ্রহটি ছিল, সেটি মুঘল আমলে ঔরঙ্গজেবের আক্রমণের ভয়ে এখানকার মন্দিরের যে বিগ্রহটি, সেটিকে রাজস্থানে স্থানান্তরিত করা হয় এবং
তার পরবর্তীকালে এখানে মদন মোহনের বিগ্রহের একটি প্রতিমূর্তি এখানে স্থাপন করা রয়েছে। বৃন্দাবন অঞ্চলটিতে আগে ছিল প্রচুর তুলসীর বন। বৃন্দা কথাটির অর্থ হচ্ছে তুলসী এবং বন কথাটির অর্থ হচ্ছে অরণ্য। শ্রীকৃষ্ণের লীলা বৃন্দাবনের প্রতিটি স্থানে বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে, যে সমস্ত কিছু সেগুলিকে একটি ভিডিওর মধ্যে তুলে ধরা সত্যিই খুব এইটাই আমি ভাবছিলাম। এবার চশমাটা কি হবে? চশমাটা নিয়ে নিয়েছে, গানটি ভেঙে দেবে তো, কামড়াতে শুরু করে দিয়েছে অলরেডি। এক্ষুনি একটা দারুণ কাণ্ড হলো। অনিন্দ তার কিছুক্ষণ আগেই আপনাদের সাবধান বাণী দিল। এবার মদন মোহনজির মন্দিরে যে এসে অনিন্দ ব্লগিং করছে, পেছন থেকে একটি বাঁদর এসে যথারীতি তার কর্মটি সেরে ফেললেন। চোখ থেকে চশমা খুলে নিল, তারপর অনেক কিছু দেওয়ার চেষ্টা হলো তাকে, মিষ্টি টিষ্টি কিছুতেই টুকরো টুকরো করে ফেললো। সেই ভিডিও আমি করলাম আর কি। টুকরো টুকরো করে ফেললো চশমা। ভাবতে পারেন কি সাহস এদের। এই জন্যই আপনাদেরও মানে সাবধান করছি, কোনোভাবে এই বাঁকেবিহারী মন্দিরের চত্বরে তার আশেপাশে কোনোভাবে চশমা পরবেন না। আমার চশমাটা অক্ষত আছে কারণ আমি পরিনি বলে, আর অনিন্দ ব্লগিং করছে চশমা পরে, ব্যাস গেল চশমাটা। এখন কিছু দেখতে পাবে না চশমা ছাড়া। এই আমার মতন যাদের চশমা ছাড়া দেখতে অসুবিধা হয় তাদের পক্ষে এটা কি সমস্যা বলুন তো। পুরো চশমাটাকে নিয়ে গিয়ে একেবারে ভেঙে তছনছ করে দিল চোখের সামনে। আমরা এখন এসছি রয়্যাল ভারতী ফুডসে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট মানে এখানকার স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে পুরি। দারুণ সুন্দর পুরি বানায় এবং পুরিটা দিয়েছেও খুব সুন্দর। এখানে আলুর তরকারি রয়েছে, এখানে কাবলি ছোলার তরকারি রয়েছে। আমরা 2 প্লেট পুরি নিয়েছি, এক এক প্লেটে থাকে 4 পিস করে পুরি, আর তার সাথে নিয়েছি 100 গ্রাম জিলিপি। সব খাবারই হচ্ছে দেশি ঘিয়ের, সে আপনি পুরি বলুন বা জিলিপি বলুন সবই। আর পুরি 1 প্লেট হচ্ছে 60 টাকা। এখানে বসার 2টো জায়গা আছে, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে। এই নিচেরটা হচ্ছে সেলফ সার্ভিস, যার জন্য 1 প্লেট হচ্ছে 60 টাকা, আর ওপরে আপনাকে এসে দিয়ে যাবে টেবিলে, তার জন্য কিন্তু দাম হচ্ছে 70 টাকা 1 প্লেট পুরির, মানে 4টে পুরি। আর জিলিপির দাম হচ্ছে 100 গ্রাম হচ্ছে 40 টাকা। কাবলি ছোলার তরকারিটা বেশ ঝাল। এই দোকানটা এখানকার বেশ বিখ্যাত একটা দোকান। দোকানটা হচ্ছে এই যে বাঁকেবিহারী মন্দিরে যাওয়ার পথে যে বিদ্যাপীঠ চৌরাহা পড়ে, সেই বিদ্যাপীঠ চৌরাহার একদম সামনেই হচ্ছে রয়্যাল ভারতী ফুডস। এই দোকানটা যে কোনো লোককে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। বৃন্দাবনে বেশ কয়েকটি নতুন মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরগুলি এই দিল্লি আগ্রা হাইওয়ে থেকে বৃন্দাবন যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে পরপর এই মন্দিরগুলি পড়ে, যার মধ্যে এই বৈষ্ণোদেবী মন্দির এটি অন্যতম। এই মন্দিরে মাতা বৈষ্ণোদেবীর একটি বিশাল একটি মূর্তি রয়েছে। আর সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টের সময় মন্দির খোলে, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু ভেতরে কোনো ফটো কোনো ভিডিও কিছু তুলতে দেওয়া হয় না। আমরা এখন এসেছি রঙ্গনাথ মন্দিরে। বৃন্দাবনের এই মন্দিরটি 1851 সালে নির্মিত। এই মন্দিরে রঙ্গনাথজি মানে শ্রী বিষ্ণুকে এখানে অনন্ত শয্যায় শায়িত এই রূপে এখানে পূজা করা হয়। এই মন্দিরটি প্রধানত দ্রাবিড়ীয় শৈলীতে নির্মিত মন্দির, অর্থাৎ এই মন্দিরের নির্দিষ্ট চূড়া থাকে না এবং এর পার্শ্ববর্তী অংশগুলো হয় কোণ বিশিষ্ট। এই মন্দিরের ভেতরে বিষ্ণু এবং লক্ষ্মীর মূর্তি রয়েছে, আর তার সাথে সাথে এর ভেতরে একটি স্তম্ভ রয়েছে যেটি
পুরোপুরি দেখতে সোনার মতন। একজন মারোয়ারি শেঠ এটি তৈরি করেছিলেন, কিন্তু আমরা এটিকে সোনার তালগাছ বলে থাকি। যে বৃন্দাবনের সোনার তালগাছ বলতে যেটা বোঝায় সেটা এই রঙ্গনাথ মন্দিরে রয়েছে। বৃন্দাবনের এই সমস্ত মন্দিরগুলো কিন্তু সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলের দিকে এই 4:30টার সময় খোলে, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, মাঝখানের সময়টা বন্ধ থাকে। আমরা এখন এসেছি নিধিবনে। নিধিবন হলো সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে লীলায় মত্ত হতেন। এখনো শোনা যায় যে এই নিধিবনে রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপিনীরা জাগ্রত হন, বৃন্দাবনবাসীর টানে শ্রীকৃষ্ণ এখানে ফিরে আসেন। এবং এই যে নিধিবনের গাছগুলি, এই গাছগুলি সব নাকি জীবন্ত হয়ে ওঠে। এই গাছগুলি এক একটি গোপিনী স্বরূপ। এই গাছগুলি সেই কারণে সবাই নত হয়ে রয়েছে, নম্র হয়ে রয়েছে, এবং গাছের শাখাগুলি সব নিচের দিকে। নিধিবনের কোনো গাছের শাখা ওপর দিকে নয়, এটাই নিধিবনের একটা বিরাট বড় বৈশিষ্ট্য। এবং নিধিবনে রাত্রিতে কোনোভাবেই কারককে প্রবেশ করতে দেওয়া হয় না। শোনা যায় যে কেউ যদি গোপনে বা কোনো রকমভাবে নিধিবনে প্রবেশ করে তাহলে হয় সে মারা যায়, নয় তার মস্তিষ্ক বিকৃতি ঘটে। এই ধরনের বিভিন্ন গল্পকথা এই নিধিবনকে ঘিরে রয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণের রাসলীলার অন্যতম কেন্দ্র, অন্যতম প্রাঙ্গণ হিসেবে এই নিধিবন আজও বিখ্যাত। তবে প্রচুর লোকের ভিড় হয় এখানে। লোকজন যাতে নিধিবনের ভেতরে ঢুকে এই গাছগুলির ক্ষতি না করতে পারে সেই কারণে এরকমভাবে পুরো বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই যে আমরা এইমাত্র যে জায়গাটি থেকে বেরিয়ে এলাম, এইখানে তানসেন, বৈজয়রা, তাদের সঙ্গীত গুরু ভক্ত হরিদাস, তিনি এখানে শ্রীকৃষ্ণের সেবা করতেন এবং শ্রীকৃষ্ণ তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে স্বপ্ন দিয়েছিলেন যে তুমি যেখানে বসে এই সেবা করছো তার নিচে আমি অধিষ্ঠিত আছি। এই জায়গাটি খুঁড়েই এই বাঁকে বিহারীজির মূর্তি এখান থেকেই উদ্ধার করা হয়। এটা হচ্ছে রাধারানীর রংমহল, মানে হচ্ছে এখানে সবাই রাধারানীকে শৃঙ্গার দিয়ে যায়, মানে শৃঙ্গার দিয়ে যায় মানে 16 শৃঙ্গারে রাধারানীকে সবাই পুজো করে। সন্ধেবেলায় যখন রাধারানী শয়ন করানো হয় রাধারানীকে, তারপরে রাত্রিবেলায় এখানকার যিনি পুরোহিত তিনি ঘটি করে জল রেখে যান, খাবার রেখে যান, 16 শৃঙ্গার রেখে যান। সকালবেলা এসে দেখেন সেগুলো সব লণ্ডভণ্ড হয়ে আছে। এই জন্যই বলা হয় এইখানে এখনো রাত্রিবেলা রাধা এবং কৃষ্ণ এসে তাদের লীলা করে যান। রাধা তিনি এই শৃঙ্গারগুলো দিয়ে তাদের সাজগোজ করেন, এইভাবেই এখানে বর্ণনা করা হয়। এই যে জায়গাটি আমরা দেখছি, এই জায়গাটির নাম হচ্ছে বংশী চৌরি রাধা রানী। এখানে রাসলীলার সময় রাধা শ্রীকৃষ্ণের বাঁশি চুরি করেছিলেন।
আমি এখানে জিজ্ঞেস করলাম একজনকে যে এই গাছগুলো কি গাছ, তা উনি বললেন এগুলো বহু বছরের প্রাচীন বনতুলসী গাছ, এবং এত প্রাচীন গাছ যার জন্য বনতুলসী গাছের গুড়িগুলি এইরকম মোটা হয়ে গেছে। কৃষ্ণভক্ত মীরাবাই তিনি তার জীবনের শেষ 14টি বছর তিনি এই বৃন্দাবনেই অবস্থান করেছিলেন। এখানে বৃন্দাবনে নিধিবনের থেকে বেরিয়ে কিছুটা এগুলেই এইখানে মীরাবাইয়ের এই প্রাচীন মন্দিরটি রয়েছে। নিধিবনে আমরা যে রাসলীলার কেন্দ্র দেখলাম, যেখানে রাধা এবং কৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা করতেন, সেই রাসলীলা করতে করতে রাধা তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন এইখানে শ্রীকৃষ্ণ তার সেবা করেছিলেন। সেই কারণে এই যে কুঞ্জ, এই যে তুলসী এবং অন্যান্য বিভিন্ন ফুলের যে বন, এই অঞ্চল তাই সেবা কুঞ্জ নামে পরিচিত। বৃন্দাবনে সকাল থেকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে, এত মন্দির, প্রতিটা গলিতে বোধহয় 2-3টে করে মন্দির, সবগুলো তো দেখা সম্ভব না। যাই হোক, মেইন মন্দিরগুলো দেখার চেষ্টা করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নিধিবনের থেকে বেরিয়ে নিধিবনের ঠিক পাশেই এই সুন্দর এই মন্দিরটি দেখবেন, শ্বেত পাথরের মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে শাহজি মন্দির। 1876 সালে লখনৌয়ের শাহ কুন্দনলাল তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে যে 12টি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভগুলি সর্পিলাকার, মানে একা বেঁকা স্তম্ভ, যার জন্য স্থানীয় লোকেরা এই মন্দিরটিকে তোড়মোড় মন্দির বলে। বৃন্দাবনের বিভিন্ন মন্দিরগুলি ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রাধারমণ মন্দিরের সামনে। শ্রী গোপাল ভট্ট গোস্বামীর অনুরোধে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। যেখানেই শ্রীকৃষ্ণ থাকেন সেখানেই মহাদেব অবস্থান করেন। মহাদেব বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের সাথে বিভিন্ন রূপে অধিষ্ঠান করছেন। এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সাথে গোপেশ্বর রূপে মহাদেব অবস্থান করছেন। এইখানে ভেতরে মহাদেবের লিঙ্গ রয়েছে এবং এই বৃন্দাবনে বালক শ্রীকৃষ্ণের রক্ষাকর্তা হিসেবে মহাদেব অবস্থান করেন। বৃন্দাবনের গলিপথে ঘুরতে ঘুরতে কখনো মনে হয় না কোনো ক্লান্তি লাগছে। এত গলিপথ, এত হাঁটা পড়ছে, তাও যেন কেমন একটা ঘোরের মধ্যে রয়েছি। এক মন্দির থেকে আরেক মন্দিরে যাচ্ছি, কৃষ্ণের এক এক রকম রূপের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। তার মধ্যে আজকে উপরি পাওনা পৌষ মাস, আজকে এখানে 51 সতীপীঠের এক পীঠ কাত্যায়নী দেবী, তার পুজো দিতে পেরে মানে আমি নিজেকে ধন্য মনে করলাম। মানে এইরকম মানে প্রাপ্তি, আর একটু সময় হলেই আর পুজো দিতে পারতাম না। 6:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, মানে আমরা কিছু সময় আগে আসতে পেরেছি আর খুব ভালোভাবে পুজো দিতে পারলাম। খুব ভালো বাকে বিহারীরও পুজো দিয়েছি ভীষণ ভালোভাবে, সেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। কোনো মন্দিরেই একটা মানে ফটো তুলতে দেয় না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা অনুরোধ করেছি যে আপনাদের জন্য সামান্য হলেও যদি কোনো ছবি তোলা যায়। কিছু কিছু মন্দিরে ছবি তুলতে দিয়েছে, কিন্তু বেশিরভাগ মন্দিরেই ছবি তুলতে দেয়নি। যাই হোক, আমাদের কিন্তু বৃন্দাবন ভ্রমণ সার্থক।
এখন সন্ধ্যাবেলায় আমরা এসেছি বৃন্দাবনের ইস্কনে, অসম্ভব ভিড়। তো যাই হোক, ওখানে কোনো রকমের সব ব্যাগ ট্যাগ সব জমা করে এখন যাচ্ছি ইস্কনের দিকে। দেখা যাক যে মন্দিরে ঢুকতে পারি কিনা, কিছু দর্শন করতে পারি কিনা। আসলে আপনার এই ভাবটা উদ্রেক হবে, না নেচে আপনি থাকতে পারবেন না, হতেই হবে এই ব্যাপারটা।